হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জব। তোমাদের যে কেপি কনস্টেবলের জন্য প্র্যাকটিস সেট হচ্ছিল সামনের, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 19। এর আগে আমাদের 18টি প্র্যাকটিস সেট হয়েছে সামনে কেপি কনস্টেবলকে টার্গেট করে, এবং তারও আগে ডাব্লিউবিপি সমস্ত প্রিভিয়াস ইয়ার এবং ম্যাথ এবং রিজনিং কমপ্লিট করা হয়ে গেছে। যারা যারা দেখোনি তার ভিডিওগুলি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং এটা অল্টারনেটিভ ডেতে চেষ্টা করছি করার, কারণ তার সাথে সাথে এএলপি এবং টেকনিশিয়ানের ম্যাথ ক্লাসও চলছে। ওকে, তো যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, জয়েন হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সব ভিডিওর আপডেট, কোন সময় কোন ভিডিও আসবে তার আগে থেকে নোটিফিকেশনসও পেয়ে যাবে। আজকের প্রথম অঙ্ক দেখো কি রয়েছে, যে মুদ্রিত মূল্যের উপর 24% ছাড়ে একজন মহিলা একটি গাড়ি কিনে মুদ্রিত মূল্যের উপর 20% বেশি দামে বিক্রি করলে লাভের শতকরা হার কত হবে? ঠিক আছে, অপশনস রয়েছে 7×17/19, 5×17/19, 57/17/19 নাকি 57×7/19। এতগুলো আমাদের অপশনস রয়েছে। চলো করার চেষ্টা করো এবং তার আনসার কি হবে সেটা বলো। যে কি বলছে এখানে, যে মুদ্রিত মূল্যের উপর 24% ছাড়ে একজন মহিলা একটি গাড়ি কেনে এবং কেনার পর সেটি মুদ্রিত মূল্যের উপর 20% বেশি দামে বিক্রি করে, তাহলে তার পার্সেন্টেজ অফ প্রফিট বা লাভের শতকরা হার কত হবে? দেখো, করতে চাইলে তো এগুলোকে খুব দ্রুতই করা যায়, কিন্তু এগুলোকে তোমাদেরকে বোঝানোরও ব্যাপার থাকে, সেই জন্য লেন্থ, তো ভিডিও লেন্থ কত হচ্ছে তা দিকে পরীক্ষাতে কি করে করব সেই ধরনের কমেন্ট তোমাদের থেকে আসা অন্তত করা যায় না। কিছু কমেন্ট আমি দেখতে পাই যে স্যার ভিডিওই তো এই কটা অঙ্ক করতে 1 ঘন্টা লেগে গেল, তাহলে পরীক্ষাতে কিভাবে করে আসবো? এখানে তোমাদের বোঝানোর জন্য বলা হয়ে থাকে, করা হয়ে থাকে। এবার যদি সেরকম ভাবে করা হয় তো তোমাদের অর্ধেক জন থাকবে এমন যে যারা বুঝতেই পারবে না যে কিভাবে কি হলো। তো সেটা তো নয়, তো এখানে ভিডিওর লেন্থ নয়, নিজের প্র্যাকটিসের উপর মন দাও, সেটা তো বেশি উপকার হবে তোমাদের জন্য। ঠিক আছে, উল্টো পাল্টা কমেন্ট না করে। নেক্সট দেখো, নেক্সট বলছি এই অঙ্কটা কিভাবে করবো। দেখো, যে মুদ্রিত মূল্যের উপর 24% ছাড়ে একজন মহিলা একটা গাড়ি কিনে, তো মুদ্রিত মূল্য কি বা এমআরপি, যেটাকে মার্কেট প্রাইস বলি, এমপি, সেটা ধরে নাও 100 টাকা। মুদ্রিত মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 24% ছাড় দিয়েছে, 24% ছাড় মানে তার ক্রয় মূল্য হয়েছে কত, সিপি। ক্রয় মূল্য হচ্ছে 76 টাকা। 24 বিয়োগ করে দেবে, কারণ 100ই তো ধরেছি আমি, তো পার্সেন্টেজ আমি সরাসরি বিয়োগ করতে পারি। আর মুদ্রিত মূল্যের উপর 20% বেশি দামে বিক্রি করেছে, অর্থাৎ সেলিং প্রাইস কি করেছে, মুদ্রিত মূল্যের উপর 20% চাপিয়েছে, মানে 100-র উপর 20% চাপিয়েছে, তাহলে যোগ হয়ে যাবে, আর হয়ে যাবে 120 টাকা। তাহলে কিনেছে সে 76 টাকায়, বিক্রি করেছে সে 120 টাকায়। তাহলে প্রফিট কত করেছে, এদিকে 24, ওদিকে 20, আলটিমেটলি 44 টাকা, তাই না, লাভ বা প্রফিট। তাহলে কত লাভ, তাহলে পার্সেন্টেজ অফ লাভ বা অফ প্রফিট কি হবে? লাভ যেটা রয়েছে 44 টাকা, তা কিনেছিল কত টাকায়, 76 টাকায়, ইন্টু 100। এটা 4 দিয়ে কাটবে, 4 11 44, 4 দিয়ে 4 19 76, আর কাটবে না, তাহলে পাচ্ছি আমি 1100/19। 1100/19 কাটলে 5 19 95, 7 19 এখানে থাকছে 15, 150, 7 19 133, থাকছে 17, তাহলে 17/19, 57.17/19%। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। তাহলে তার লাভের শতকরা হার হবে 57.17/19%। এটাকে তুমি এইভাবে কি আসবে একবার তুমি চেক করতে পারো, যে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100 করে, এই যে ফর্মুলাটা আমরা শিখেছিলাম না, এটা আমি করিনি টেস্ট, তো আশা করছি হতে পারে এখানে। তাহলে 24 প্লাস 20 আসবে, কারণ দুটোই তো ছাড়িয়ে কিনছে না, সে 24% ছাড়িয়ে কিনেছে, আর সেটাতেও তার লাভ হয়েছে, আবার 20% চাপিয়েছে, তাতেও তার লাভ হয়েছে। এখানে প্লাস 20 24 হচ্ছে 480। না না না, এইভাবে তো আসবে না। ঠিক, তো ওকে, তো 57.17/19% হচ্ছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে কি, যে দ্বিতীয় পদটি যেভাবে প্রথম পদটির সাথে সম্পর্কিত একইভাবে তৃতীয় পদের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। জল, পিপাসা আর খাদ্য কি হবে? তাহলে জলের সাথে পিপাসা কিভাবে সম্পর্কিত, যে যখন আমরা পিপাসা অনুভূত হই বা পিপাসা পাই আমাদের, জল সেটাকে মিটিয়ে দেয়, অর্থাৎ জল পিপাসা দূর করে। তাই সেরকম ভাবে খাদ্য কি করে, এখানে হোটেল, খাওয়া, খিদে নাকি রান্না? দেখো, খাওয়ার খিদের মধ্যে করতে পারো, যে খাদ্যকে তো আমরা খাই, তাহলে কিন্তু খাদ্য আমাদের খিদেকে দূর করে, তাই না, আমাদের হাংরি যেটাকে আমরা বলে থাকি, হাঙ্গারকে দূর করে। অপশন সি তে রয়েছে খিদে, সেটা কি করছে, মিটিয়ে দেয় আমাদের খাদ্য। তো এখান থেকে অপশন সি খিদে চলে আসবে সঠিক উত্তর। ঠিক যেভাবে জল পিপাসার সাথে সম্পর্কযুক্ত, খাদ্য হবে খিদের সাথে সম্পর্কযুক্ত।
নেক্সট কি রয়েছে, 5 অঙ্কের একটি কোন বৃহত্তম সংখ্যাটি 12, 22, 42 এবং 55 দ্বারা পূর্ণ বিভাজ্য? প্রথমে মেথডিক্যালি বলে নিই, কনসেপচুয়ালি। তো এখানে কি হচ্ছে, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12, 22, 42 এবং 55 দ্বারা পূর্ণ বিভাজ্য, মানে ভাগ যাবে, সেটা আমাকে বার করতে বলেছে। তো এইগুলোর ক্ষেত্রে আমরা কি করেছিলাম, যে 12, 22, 42 এবং 55 এদের আমি এলসিএম করেছিলাম। এলসিএম করে কি করতাম, এলসিএম করে তাকে আমি গুণ করে করে তার গুণিতক হিসাবে যেতাম একদম 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা পর্যন্ত, নিয়ে যেটা আসতো সেটা হচ্ছে তো সঠিক উত্তর। সেক্ষেত্রে আমাকে কি করতে হতো, প্রথমে 12, 22, 42, 55কে লসাগু করতাম। লসাগু যদি আমি এ পেতাম, তাহলে এ কে গুণ করে করে দেখতাম, বা এ কে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা সেটা দিয়ে ভাগ করতাম, যেটা ভাগফল আসতো তাকে দিয়ে এ কে গুণ করতাম, গুণ করে যেটা পেতাম সেটা আমাদের অ্যান্সার হতো। এইটা হচ্ছে মেথডিক্যালি বা কনসেপচুয়ালি যদি আমি করি এইভাবে। কিন্তু এখানে তো আমার অতটা টাইম পাবো না, তাই না, করার জন্য। তাহলে এখানে আমি কি করব, দেখো এখানে একটা সংখ্যা আছে 55। 55কে যদি আমি ভাঙি তাহলে পাবো 5 গুণিত 11, মানে 55 দ্বারা যদি বিভাজ্য হয় কোনো সংখ্যা, তার মানে সে একসাথে 5-এর দ্বারাও বিভাজ্য আর দ্বিতীয় দিকে 11 দ্বারাও বিভাজ্য, তাই না? আবার এখানে দেখো 12 আছে, 12কেও যদি আমি ভাঙি তাহলে পাবো 4 গুণিত 3, তাহলে এই সংখ্যাটি একসাথে 4 দ্বারাও বিভাজ্য আবার 3 দ্বারা বিভাজ্য, মানে জোড় সংখ্যা হতে হবে আবার 3 দ্বারা বিভাজ্য হতে হবে। সেই হিসাবে দেখো প্রথমে দেখো 5 দ্বারা যেহেতু বিভাজ্য, সেই হিসাবে 4টেই কোয়ালিফাই করছে, কারণ প্রত্যেকটা সংখ্যার শেষেই 0 আছে অথবা 5 আছে, তাহলে 5 দ্বারা তো সব বিভাজ্য। তারপর যদি জোড় সংখ্যা দেখো তাহলে দেখো ডিটা বাদ চলে গেল, কারণ এখানে 12 আছে, 22 আছে, 42 আছে, সেগুলো তো জোড় সংখ্যা, তো জোড় সংখ্যা দিয়ে ভাগ সবসময় জোড় সংখ্যায় যায়, তার মানে এখানে দেখো এটা বাদ চলে গেল। এবার দেখো 11 আছে, 3 আছে, যে কোনো একটা নিয়ে তুমি টেস্ট করতে পারো। 3 দ্বারা বিভাজ্য হতে গেলে কি করতে হয়, জানি আমরা যে সংখ্যাগুলির অঙ্কের যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হয়। তো এখানে 7 আর 9 আর 7 16, 16 আর 2 18, এখান থেকে 18 পাচ্ছি, দেখো এটা 3 দ্বারা বিভাজ্য, তার মানে এই সংখ্যাটা হতে পারে, কোয়ালিফাইড করলো। এটা 9 আর 4 13, 13 আর 1 14, তাহলে 14 দেখো 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এ বাদ চলে গেল। এখানে 9 আর 6 15, 15 আর 5 20, তাই এটা দেখো 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এও বাদ চলে গেল। আর এই তো প্রথমে বাদ চলে গেছে জোড় নয় বলে, তাহলে দেখো অপশন এ চলে এলো, সঠিক উত্তর আমি বলে দিলাম, তাই না? তুমি চাইলে 3-এর পরিবর্তে 11 দ্বারা বিভাজ্য, শুধু বিভাজ্যতার নিয়মগুলো জানতে হবে। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, যে কোনো একটি সংখ্যার যুগ্ম অঙ্কগুলি এবং অযুগ্ম অঙ্কগুলির যোগফলের মধ্যে পার্থক্য, অর্থাৎ এখানে যদি আমি প্রথম সংখ্যাটা দেখি 9, 7, 0, 2 আর 0, তাহলে যুগ্ম অঙ্ক যেগুলো রয়েছে আর অযুগ্ম অঙ্ক যেগুলো রয়েছে, অর্থাৎ 9, 0, 0 যোগ করে হবে 9, আর 7 আর 2 পাবো 9। যদি এদের মধ্যে পার্থক্য 0 অথবা 11 হয় বা 11-র গুণিতক হয়, তাহলে সেটি 11 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এখানে 9 থেকে 9 বাদ দিলে 0 চলে আসছে, তার মানে এটি 11 দ্বারাও বিভাজ্য হবে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বাকিগুলোর ক্ষেত্রে দেখবে নাও হতে পারে। এখানে 9 পাচ্ছ, 4 আগে 5 পাচ্ছ, তখন 9 থেকে 5 বাদ দিলে এখানে 4 পাবে। এখান থেকে তুমি পাবে 9 আর 11, তাহলে 9 আর 11-র মধ্যে 2 পাবে পার্থক্য, এটাও হবে না। এখান থেকে পাবে 9 আর 5-এ 14, আর 9 আর 2 পাবে 11, তাহলে এখান থেকে পাবে 3, তাহলে এটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য নয়। ওকে, তাহলে বুঝে গেলাম কিভাবে করবে। তুমি যে কোনো দিকে যেতে পারো। এবার তুমি যদি বলো যে স্যার এই অঙ্কটাতে তো আপনি 10 মিনিট সময় নিয়ে নিলেন, তাহলে তো মাথাটা গরম হয়েই যায়, তাই না? কারণ এত কিছু বলতে হলো বলে, অঙ্কটা করতে এত কোনো সময় লাগে না, ম্যাক্সিমাম 5 সেকেন্ড সময় লাগবে অঙ্কটা করতে, 5 থেকে 10 পড়তে যতক্ষণ। নেক্সট কি রয়েছে, যে একটি মেয়ের ছবি দেখিয়ে মোহন বলল উনি হলেন মদনের মেয়ে, মদনের বাবা আমার বাবার একমাত্র সন্তান, মেয়েটি সম্পর্কে মোহনের কে হবে? তাহলে এখানে কি বলছে, মদনের বাবা আমার বাবার একমাত্র সন্তান, এই কথাটা যদি পড়ো তাহলে আমার বাবার একমাত্র সন্তান কে? আমি আমার কথায় যদি বলি, আমার বাবার একমাত্র সন্তান আমি নিজেই, তাহলে আমি হচ্ছি মদনের বাবা, তাই না? তাহলে আমি হচ্ছি মদনের বাবা। তাহলে আমার ছেলে যদি মদন হয়, তাহলে উনি হলেন মদনের মেয়ে, তাহলে মদনের মেয়ে। তাহলে আমার সাথে আমি যদি মোহন হই, তাহলে মোহনের সাথে সেই মেয়েটির কি সম্পর্ক? তাহলে মেয়েটির সম্পর্কে মোহনের ছেলের মেয়ে হয়। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট 5 নাম্বার, 7:11 অনুপাতটির প্রতিটি পদের সাথে কত যোগ করলে সেটির অনুপাত 4:5 হবে? এগুলো তাই, এগুলোকে তুমি এরকম করে করবে না, যেটা আমি দেখাচ্ছি এখন এরকম করবে না। যেমন এখানে রয়েছে এক্স এর সাথে ধরে নাও আমি 7 যোগ করব, সরি 7-এর সাথে ধরো এক্স যোগ করব, 11-এর সাথে ধরে নাও এক্স যোগ করব, তাহলে সেটি 4 আর 5 হয়ে যাবে। এইরকম করবে না, কারণ এতে সময় চলে যাবে।
এখানে আমরা কি করবে, এখানে প্রথম পদ আছে 7 আর এখানে দ্বিতীয় পদ আছে 11, এখানে প্রথম পদ আছে 4 আর দ্বিতীয় পদ আছে 11, 5। তাহলে কোনো একটা ভগ্নাংশ বা অনুপাতের যদি রূপ লঘিষ্ঠ রূপ 4:5 হয়, তাহলে প্রথম পদে নিশ্চয়ই সেই রকম কিছু ছিল যেটা 4 দ্বারা বিভাজ্য, আর দ্বিতীয় পদেও নিশ্চয়ই সেরকম কিছু ছিল যেটা 5 দ্বারা বিভাজ্য ছিল, তাই না? তো এখানে দেখো কি হচ্ছে যে 7 আছে, এবার দেখো 7-এর সাথে কাকে যোগ করলে সেটা 4 দ্বারা বিভাজ্য হবে। 7-এর সাথে যদি তুমি 18 যোগ করে দাও তাহলে সে পাবে 25, 25টা কি 4 দ্বারা বিভাজ্য? নয়, তাহলে 8-এর অ্যান্সার হবে না। 7-এর সাথে তুমি 16 যোগ করে দাও, 16-র সাথে 7 যোগ করলে পাবে 23, তাহলে সেটা দেখো 4 দ্বারা বিভাজ্য হবে না। 7-এর সাথে যদি 11 যোগ করে দাও তাহলে পাবে 18, সেটাও দেখো 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 7-এর সাথে 9 যোগ করে দাও পাবে 16, সেটাই দেখো একমাত্র 4 দ্বারা বিভাজ্য। তাহলে অপশন সি চলে এলো সঠিক উত্তর, হয়ে গেল অঙ্ক আমার, আর কিছু করার নেই এখানে। তাহলে আমাদের অ্যান্সার হলো 9, যে 7:11 এর অনুপাতটি প্রতিটি পদের সাথে 9 যোগ করতে হবে, তাহলে এর অনুপাত 4:5 আসবে। দেখো 7-এর সাথে 9 যোগ করলে চলে আসবে 16, আর 11-র সাথে 9 যোগ করলে চলে আসবে, কি হলো পেন, 16, আর 11-র সাথে 9 যোগ করলে হবে 20। তাহলে দেখো এটাকে 4 দিয়ে কেটে 4 4-এ 16 আর 4 5-এ 20, তাই না? 4:5 চলে এলো। নেক্সট, প্রদত্ত প্যাটার্নটি মনোযোগ সহকারে পড়ে সেই সংখ্যাটি নির্বাচন করুন যেটা প্রশ্ন চিহ্নের স্থানে বসতে পারে। কি আছে এখানে, একটা নির্দিষ্ট প্যাটার্ন নিশ্চয়ই আছে, তার ভিত্তিতে আমাকে তৃতীয় নম্বরে যেটা দেওয়া আছে তার জিজ্ঞাসা সূচক চিহ্নের জায়গায় কি সংখ্যা বসবে সেটা আমাকে বলতে হবে। করো, তোমরা কমেন্ট করার চেষ্টা করো, আনসার করার চেষ্টা করো কমেন্টে। কি আছে, প্রথমে 6, 5, 15, 10 ইকুয়াল টু আছে 91, তারপর আছে 8, 20, 7 and 9 ইকুয়াল টু আছে 157, নেক্সট আছে 4, 13, 12 and 18, তাহলে ইকুয়াল টু দিয়ে কি আসবে, অপশনস দিয়ে দিয়েছে 198, 178, 112 and 222। তো কি বসবে এই জিজ্ঞাসা সূচক চিহ্নের জায়গায়, তাহলে সেটা আমাকে বার করতে হবে। কিভাবে, এইটার আর এইটার মধ্যে কি সম্পর্ক ভাবে তৈরি হয়েছে তা দেখার পর। এখানে কি ছিল, 6, 5, 15, 10 নিয়ে হয়েছে 91। ঠিক আছে, করার চেষ্টা করো তোমরা, কি আসবে কমেন্ট। এটা দেখো লাইভ ক্লাস নয়, সো আমি তোমাদের কমেন্ট যখন ভিডিও চলবে তখন দেখতে পাবো 6:30 থেকে। এই মুহূর্তে তো আমি দেখতে পাচ্ছি না, যখন রেকর্ড করছি তো আমি ভিডিওর কথাতে কিছু বলবো না, তোমাদের লাইভ চ্যাটে যদি পারি তো রিপ্লাই দেবো। তো এখানে কি হচ্ছে, এখানে দেখো হয়েছে যেটা যেটা চলছে সেটা হচ্ছে মাঝখানের যে দুটো সংখ্যা রয়েছে সেই দুটো হয়েছে গুণ, আর বাদ বাকিগুলোর সাথে হয়ে গেছে সব যোগ। মানে হয়েছে দেখো এখানে 6 প্লাস 75 প্লাস 10 সমান দেখো 91, আসছে না? আসবে দেখো নিশ্চয়ই। তারপরেরটাও হয়েছে 8 প্লাস 20 ইন্টু 7 প্লাস 9, তাহলে এখানে হচ্ছে 140 আর 17 দেখো 157। তাহলে তৃতীয়টা তো সেই রকমই হবে, আসবে কি 4 প্লাস 13 গণিত 12 প্লাস 18। তাহলে এখানে কি আসবে, 12 13-কে গুণ, 12 13 হচ্ছে 156 নাকি, 12 12 144, 12 13 156, 156, তাহলে 4 আর 18, 4 আর 156 হচ্ছে 160, 160 আর 18 হচ্ছে 178। তাহলে আমাদের অ্যান্সার কি আসবে, 178, অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, কোন সংখ্যাটি 5824 থেকে বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 36 এবং 48 প্রতিটি দ্বারা পূর্ণ বিভাজ্য হবে। চলো তাড়াতাড়ি অ্যান্সারটি কমেন্ট করো, 10 সেকেন্ড সময় পাবে এটার জন্য ম্যাক্সিমাম। ঠিক আছে, যে কোন সংখ্যাটি 5824 থেকে বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 36 এবং 48 প্রতিটি দ্বারা পূর্ণ বিভাজ্য হবে। মেথড বলে দিয়েছি, এর আগে এরকমই একটা অঙ্ক দেখিয়েও দিলাম, বলেও দিলাম, সেইভাবে ভাবার চেষ্টা করো এবং অঙ্কটাকে কিভাবে করা যাবে তার উত্তর করার চেষ্টা করো। ম্যাক্সিমাম বা আপ টু 10 সেকেন্ড টাইম তোমরা পাবে এর জন্য বা পরীক্ষার ক্ষেত্রে। আর কিছু অঙ্ক থাকবে তুমি দেখেই উত্তর করতে পারবে না, তাকে একটু কষতেই হবে, সেটা একটু লেন্দিই হবে। তুমি যদি ভাবো সব অঙ্ক তুমি যাবে আর হাত দেবে আর হয়ে যাবে, তাহলে তোমার ধারণা ভুল। টাইম তোমাকে দিতেই হবে, সেই জন্যই থাকে না, টাইম ম্যানেজ করাটাও একটা পরীক্ষায় থাকে। পরীক্ষা মানে এই নয় যে তুমি সব 100টা কোশ্চেনের উত্তর পেরে গেলে আর মানে তুমি পরীক্ষার্থী হিসেবে খুব ভালো হয়ে গেলে। সেই 100টা কোশ্চেনকে পারার থেকেও জরুরি হচ্ছে 100 কোশ্চেনকে যে নির্দিষ্ট সময় দেবে সেই সময়ের মধ্যে পারা।
তাই না? এবং সেই মধ্যেই দেখবে অঙ্ক থাকবে এবং সেই অঙ্কের জন্য তোমাকে টাইম ম্যানেজ করতে হবে, শিখতে হবে। একটা অঙ্ক 5 মিনিটও নিতে পারে, সেই জায়গায় একটা অঙ্ক 5 সেকেন্ডও লাগতে পারে। তো সেটা মাথায় রেখে তোমার সব অঙ্ক 5 সেকেন্ডও লাগবে না, আবার সব অঙ্ক 5 মিনিটেও হবে না, সরি মানে 5 মিনিটে করে উঠতে পারবে না। ক্লিয়ার? তো এখানে যে সংখ্যাটা রয়েছে দেখো, এটাকেও যদি মেথডিক্যালি যাই আমি, 28, 36 এবং 48 এবং 20, তাহলে এদের এলসিএম করতে হবে। নিয়ে দেখতে হবে এলসিএমটা 5824 এর কতটা কাছাকাছি গেল। তারপর সেই সংখ্যাটা থেকে 5824 কে বাদ দিতে হবে, তাহলে আমি আনসার পেয়ে যাবো যে কি আসছে। কিন্তু সেইভাবে তো আমি করতে পারবো না, বা সেইভাবে তো আমি করবো না। এখানে তোমাকে বললাম আমি এক্ষুনি যে তোমাকে ম্যাক্সিমাম 10 সেকেন্ড টাইম দেওয়া হবে এর জন্য। তাহলে কি হবে, এখানে দেখো সংখ্যাগুলো কি দিয়েছে, 20, 28, 36 আর 48, তার মধ্যে একটা সংখ্যা রয়েছে দেখো 20। 20 কে যদি আমি ভাঙি তাহলে পাবো 4 গুণিত 5, মানে যে সংখ্যাটি আসবে বিয়োগ করে সেটা নিশ্চয়ই 5 দ্বারা বিভাজ্য হবে। এটাই দরকার আমার অ্যাকচুয়ালি। 5 দ্বারা যদি বিভাজ্য হতে হয় সংখ্যাটি, তাহলে সংখ্যাটির ইউনিট ডিজিট হয় 5 হতে হবে, নয়তো 0 হতে হবে। মানে এককের ঘরে হয় 5 থাকতে হবে, নয়তো 0 থাকতে হবে। এখানে আছে কি, এখানে আছে 4। তাহলে দেখো 4 থেকে এখানে কোনটা বিয়োগ করলে ইউনিট ডিজিটে 5 অথবা 0 আসছে। দেখো 5, 8, 2, 4 আসছে, তাহলে ইউনিট ডিজিটে 4 আছে। 4 থেকে হয় দেখো 0 যদি আমি বিয়োগ করি তাহলে 4ই থাকবে। যদি 6 বিয়োগ করি, 6 আর কয় 14, 8 চলে আসবে ইউনিট ডিজিটে। যদি আমি 2 বিয়োগ করি তাহলে 2 চলে আসবে ইউনিট ডিজিটে। একমাত্র 4 থেকে 4 বিয়োগ করলে 0 চলে আসবে, তাই না? তাহলে সেই অপশনে যেগুলো রয়েছে তার মধ্যে একমাত্র 4 একটাতেই আছে। তাহলে আমি বলতে পারি অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 5824 থেকে 784 বিয়োগ করতে হবে, তাহলে সেই অঙ্কটি 20, 28, 36, 48 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে। কিভাবে বুঝলাম, শুধু 20 কে আমি একটু ভেঙে নিলাম 4 আর 5 এ, তাহলে বুঝতে পারলাম যে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। 5 দ্বারা বিভাজ্য হতে গেলে সংখ্যাটির ইউনিট ডিজিটে 0 অথবা 5 থাকতে হবে, এবং সেটাই একমাত্র 784 বিয়োগ করেই পাবো আমরা। বাকি কোন তিনটে যে রয়েছে সেই তিনটেকে বিয়োগ করলে আমি কোনো ক্ষেত্রেই ইউনিট ডিজিট নাম্বার 0 অথবা 5 পাবো না। তো সেক্ষেত্রে 784 হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কি বলছে, যে নিম্নে প্রদত্ত 4টি সংখ্যা জোড়ের 3টি একই রকমের এবং একটি আলাদা, আলাদাটিকে শনাক্ত করুন। শনাক্ত বানান তালব্য হয় যতদূর সম্ভব। কি বলছে এখানে, 104 and 17, 117, 45, 50, 72, 80 and 108 and 220। তো এখানের মধ্যে 3 জোড় আছে একই রকম আর একটি আছে আলাদা, সেটিকে আমাকে বাছতে হবে এবং আমাকে বলতে হবে। চলো কমেন্টে করতে থাকো বা বলতে থাকো তোমরা যে কোনটি হচ্ছে সেই রকম যেটি বাকি তিনটি থেকে আলাদা। তো এখানে কি আছে, প্রথমে 104 আর 117 সংখ্যা দুটি দেখেই আমি দেখতে পাচ্ছি যে সংখ্যা দুটি 13 দ্বারা বিভাজ্য, তাই না? তাহলে 13 গুণিত 8 আর 13 গুণিত 9। তারপর এটা 45 আর 50, এই দুটো দেখো 5 দ্বারা, তাহলে 5 গুণিত 9 আর 5 গুণিত 10। 72 আর 80 দেখো 9 দ্বারা, 9 গুণিত 8, 8 9 72, সরি 8 দিয়ে যাবে এটা, 8 গুণিত 9 আর 8 গুণিত 10। তারপরে আছে 108 আর 120, এটা 12 দিয়ে যাবে, 12 গুণিত 9 আর 12 গুণিত 10, তাই না? তাহলে কি দেখতে পাচ্ছ এখানে, যদি আমি এগুলোকে অনুপাত আকারে নিয়ে আসি তাহলে এখান থেকে আমি পাবো 8:9, যদি আমি মাঝখানে অনুপাত চিহ্ন বসিয়ে দিত। আর এখানে পাবো 9:10, এখানেও পাবো 9:10, এখানেও পাবো 9:10। অর্থাৎ এদের যে উৎপাদকগুলো রয়েছে সেগুলিকে যদি আমি ভাঙি তাহলে দেখো এক্ষেত্রে কেবলমাত্র একে 13 কে 8 দিয়ে 9 দিয়ে হয়েছে, বাকি প্রত্যেকটাকে 9 দিয়ে 10 দিয়ে, 9 দিয়ে 10 দিয়ে, আবার 9 দিয়ে 10 দিয়ে, তাই না? তাহলে এই তিনটে বি সি ডি একই নিয়ম মেনে হয়েছে, যেখানে অপশন এ টি যেটি আলাদা। তাহলে বাকি তিনটি গেল 45, 50, 72, 80, 108, 20, 100, 120, আর আলাদাটি হচ্ছে 104 এবং 117। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট বলছে, যদি একটি চাকার ব্যাসার্ধ 8% বৃদ্ধি পায় তাহলে 100 মিটার দূরত্ব অতিক্রমের ক্ষেত্রে পুরনো চাকা ও নতুন চাকার আবর্তন সংখ্যার অনুপাত কত হবে? যেহেতু এখানে পথ একই, তবু আমি কনসেপচুয়ালি তোমাদেরকে বলে দিই যে ধরে নাও ব্যাসার্ধ ছিল আর, তাহলে প্রথম ক্ষেত্রে পরিধি হবে কত, 2πr, এবং কতবার ঘুরতে হবে, 100 মিটারকে ঘুরতে বলেছে, তাহলে 100/2πr। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, পরিধি 8% বৃদ্ধি পাচ্ছে, মানে হচ্ছে আর গুণিত 108/100, এটাকে কাটলে 27/25, তাহলে এখান থেকে 27r/25 পাবো আমি। তাহলে সেই ক্ষেত্রে ব্যাসার্ধ পরিধি হচ্ছে 2π ×
27/25 আর ওপরে থাকছে 100। তাহলে এইটা, তাহলে এদের দুজনের অনুপাত চেয়েছে না, এটা পুরনো ক্ষেত্র, এটা হচ্ছে নতুন। তাহলে এখান থেকে দেখো ওপরের 100 100 কেটে দাও, 2 পাই কেটে দাও, তাহলে আলটিমেটলি পড়ে থাকলো কি r/27/25 আর। এবার দুপক্ষকে আর যদি কেটে দাও তাহলে এখানে থাকছে 1, তাহলে 1:27/25। এখানে উভয়কে যদি আমি 25 দিয়ে গুণ করে দিই তাহলে পাবো এখান থেকে 25, আর এখানে 25 25 কেটে যাবে, তাহলে পেয়ে যাবো 27। তাহলে আমাদের অনুপাতটা কি হবে 25:27। এবার দেখো এটা মেথডিক্যালি তো গেলাম এত দূর, কারণ কি দেখো এখানে পদ একই ছিল, 2 পাই সেম ছিল। তাহলে আমি কি করব, সরাসরি একদম এটাই করে দেবো যে এখানে তোমার থাকবে, এখানে তোমার আছে কি যে যদি চাকার ব্যাসার্ধ হচ্ছে 8% বৃদ্ধি পায়, মানে হচ্ছে তাহলে দেখো প্রথমে যদি আর থাকে তাহলে আরটা হয়ে যাচ্ছে 8% বেড়ে যাচ্ছে, তাই না? 8% বেড়ে গেলে কি হবে 27r/25। তো এই দুটোর মধ্যে যে অনুপাতটা হবে সেটাই তোমার চাকার আবর্তন সংখ্যার অনুপাতের সাথে সমানই হবে। তো সেটাই তোমাদের ডিরেক্টলি করতে পারো, এখানে পুরো ফর্মুলাকে ইউজ করে এরকম কনসেপচুয়ালি নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। ঠিক আছে, যাহা ওটার অনুপাত হবে তার ব্যাসার্ধ দুটির অনুপাতও হবে। তো সেই ব্যাসার্ধ দুটির অনুপাত বার করে নিলে আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি। তো 25:27 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং যেখান থেকে আমি পাচ্ছি কি 1/25 আর এখানে 1/27 অ্যাকচুয়ালি যেটা আসবে, কারণ উপরে একটা করে 1 আছে না, অ্যাকচুয়ালি 1 আছে, তাহলে এখানে 25 আর 27, তাহলে তোমার আলটিমেটলি এটা উল্টে যাবে। সরি, একদমই তাই। দেখো যার পরিধি বেশি হবে তার সময় তো কম লাগবে না, তাহলে এখানে কার পরিধি বেশি বা ব্যাস বেশি কার, এখানে দ্বিতীয় ক্ষেত্রে ব্যাস বেশি, তাই দ্বিতীয় ক্ষেত্রে নিশ্চয়ই সময় বা কম আবর্তন নিতে হবে। তাহলে তাদের ব্যাসার্ধের যেটা রেশিও বেরোবে 25, এটা যেটা বেরোলো সেটা হচ্ছে ব্যাসার্ধের রেশিও, অ্যাকচুয়ালি এটা আসবে 1 যেটা হবে তোমার ইয়ের রেশিও। এখান থেকে সরি আমি একবার মুছে নিই, তোমাদের অঙ্কটা ভালো করে বুঝিয়ে দিই আর একবার। কি আছে এখানে দেখবে যে কি বলেছে, ব্যাসার্ধ 8% বৃদ্ধি পাচ্ছে। তো প্রথম ক্ষেত্রে যদি ব্যাসার্ধ আর হয়, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আর গুণিত 108/100। 4 দিয়ে কেটে পাচ্ছ 27, 4 দিয়ে কেটে পাচ্ছ 25, তাহলে 27r/25। এটা তাহলে ব্যাসার্ধের অনুপাত কত হলো, ব্যাসার্ধের অনুপাত হবে r/27r/25। উভয়কে যদি আমি 25 দিয়ে গুণ করে দিই তাহলে পাবো 25:27। এটা হচ্ছে ব্যাসার্ধের রেশিও। এই ব্যাসার্ধের রেশিও যা হবে, দেখো যদি ব্যাসার্ধ বেশি হয় তাহলে চাকার পরিধি বেশি হবে, সময় কম লাগবে, মানে কম বার ঘুরতে হবে, তাহলে এর রিভার্স হয়ে যাবে সময়ের গতিবেগ। মানে এটা যদি আর এর অনুপাত হয় তাহলে পাক সংখ্যার একই দূরত্ব থাকলে পাক সংখ্যার অনুপাত কি হবে, এটা উল্টে যাবে, রিভার্স হয়ে যাবে। ঠিক যেরকম গতিবেগ আর সময়ের ক্ষেত্রে হয়, গতিবেগ বেশি হলে সময় কম লাগবে, এখানেও তাই। যদি ব্যাসার্ধ বেশি হয় তাহলে পাক সংখ্যার কম হবে, তাহলে অনুপাত কি হবে এখানে 27:25। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। আর বাকিটা আশা করছি আগেটাতে বুঝতে পেরেছো, ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। 10 নাম্বার কি রয়েছে যে 8 জন একটি চৌকো টেবিলে বসে আছে, টিনা বসে আছে উর্মিলার বিপরীতে, উর্মিলা বসে আছে সারদা ও নিতার মধ্যে, সারদা কোনাকুনি ভাবে প্রিয়ার বিপরীতে, প্রিয়া বসে আছে বিজয়ার ডান দিকে, বিজয়া বসে আছে মধুর দিকে মুখ করে, মধু রিতার দিকে বসে আছে ডান দিকে বসে আছে, তবে নিতার বিপরীতে কোনাকুনি ভাবে কে বসে আছে। একটা কনসেপ্ট দিয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্টের, যে একটি 4 কোণা টেবিল আছে যার 8টি জায়গা আছে বসার, মানে একটা কোণে কোণে আছে আর একটা সাইডে সাইডে আছে। তো কোণে কোণে সাইডে সাইডে জায়গাটা বানিয়ে নাও তুমি, এই যে 8টা জায়গা। প্রথমে কি বলেছে, টিনা বসে আছে উর্মিলার বিপরীতে। তো উর্মিলা যদি এখানে বসে তাহলে, বা টিনাকে, হ্যাঁ তাহলে টিনা বসলো এখানে। এবার উর্মিলা বসেছে সারদা ও নিতার মধ্যে, তাহলে উর্মিলা বসেছে সারদা আর নিতা, এদের দুজনের মাঝখানে। সারদা কোনাকুনি ভাবে প্রিয়ার বিপরীতে বসেছে, তাহলে কোনাকুনি ভাবে প্রিয়ার বিপরীতে মানে প্রিয়া নিশ্চয়ই এখানে বসেছে। প্রিয়া বসে আছে বিজয়ার ডান দিকে, বিজয়ার ডান দিকে যদি হয় তাহলে বিজয়কে এখানে বসতে হবে। বিজয়া বসেছে মধুর দিকে মুখ করে, বিজয় যদি মধুর দিকে মুখ করে বসে তাহলে মধুকে এখানে বসতে হবে। তারপর হচ্ছে মধু রিতার ডান দিকে বসে আছে, তাহলে মধু যদি রিতার ডান দিকে থাকে রিতা নিশ্চয়ই এখানে বসবে। তাহলে দেখো সবাইকে বসানো হয়ে গেল, আমাকে চেয়েছে তবে নিতার বিপরীতে কোনাকুনি ভাবে কে বসে আছে। তাই নিতা কোথায় ছিল, নিতা এখানে, নিতার বিপরীতে কোনাকুনি কে আছে,
নিতার কোণে বিপরীতে আছে রিতা। অপশন সি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে, যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 35% হ্রাস পায় তাহলে বৃত্তটির ক্ষেত্রফল হ্রাস পাবে কত? এখানে কি আছে, যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 35% হ্রাস পায় তাহলে বৃত্তটির ক্ষেত্রফল হ্রাস পাবে কত? এখানেও আমি কি করব, ওই প্লাস মাইনাস ফর্মুলা ইউজ করব, না করেও আমি করতে পারি, কিন্তু সেটা করে আগে দেখে নাও। যেখানে কি হচ্ছে, হ্রাস পাচ্ছে বলেছে, তাহলে -35, আবার -35, মাইনাসে মাইনাসে প্লাস 35 ইন্টু 35/100। এখান থেকে পাচ্ছ -70, এখান থেকে পাবে প্লাস, এখানে 5 দিয়ে কেটে 5 7 35, এখানেও 5 7 35, 5 5 25 কে দিকে কেটে 4, তাহলে 49/4। বা এখান থেকে পাচ্ছ -70 প্লাস 4 12 48, আর 1 থাকছে মানে 0.25। তাহলে এখান থেকে পাচ্ছি -70 থেকে 12 বাদ দিলে 58, আর থেকে 2 পাই মানে 57.75। দেখো মাইনাস চিহ্ন এখানে কি বোঝায়, হ্রাস বোঝায়। এবার 57.75 কে আমি যদি সংখ্যাতে ভগ্নাংশ আকার দিই, তাহলে 57 × 75/100 করব, এখানে 3/4 করতে পারি, তাহলে 57.3 এর হ্রাস হবে। এটা রয়েছে অপশন এ তে সঠিক অ্যান্সার। এটাকে তুমি যদি এইভাবে না করো, এটাকে তুমি ইজিলি করতে পারবে খুব কম সময়ের মধ্যে। কনসেপচুয়ালি গেলে তুমি ধরে নাও এর ব্যাসার্ধ ছিল 100, তাহলে তখন এর ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু 100 স্কোয়ার, আর 35% যখন কমে গেছে তখন হয়েছে পাই ইন্টু 65 স্কোয়ার। এইটা তাহলে এখানে এই দুটো কেটে যাবে, এখানে 100 স্কোয়ার থাকবে 10,000, আর এখানে 65 স্কোয়ার আসবে 4225। ঠিক, তাহলে কতটা কমলো এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে পাবে 5775। তাহলে 5700 যেটা কমলো সেটা তো 1100 ধরেছিলাম না, তাহলে সেটাই পার্সেন্টেজ হয়ে যাবে, কততে কমলো, 10,000-এ কমলো 5775, তাহলে 100-তে কত কমলো, দুটো শূন্য কাটবে এখানে, সরি একটা শূন্য, আর এখানে থাকবে 100, তাহলে পাচ্ছ 57.75%। এটাকে তুমি এবার ভগ্নাংশ আকার দিলে 57.3 আসবে। এবার যেদিকে খুশি তোমার সেদিকে করতে পারো। এদিকে তোমাকে স্কোয়ার গুলোকে করতে হবে গুণ, যেগুলো যদি মনে রাখতে পারো তাহলে খুব সহজে করতে পারবে, না মনে রাখতে পারলে কিন্তু গুণ করে করে করতে হবে, সেই দিক থেকে এটা হচ্ছে তুলনামূলক সহজ। নেক্সট হচ্ছে, টেবিলটি অধ্যয়ন করে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই টেবিলটিতে দিল্লির 5টি সরকারি স্কুলের 10ম শ্রেণীর পাশের হার রয়েছে লিঙ্গের উপর ভিত্তি করে। স্কুল বি ও সি দের ছেলেদের পাশের হারের অনুপাত কতটা ঢাকা পড়ে গেছে। এখানে স্কুল বি আর সি এর কথা বলেছে, তাকে আমি মার্ক করে নেবো ফার্স্ট। কি বলেছে এখানে, ছেলেদের পাশের হার, কিন্তু এখানে ছেলে আর মেয়ে, বয়েজ অ্যান্ড গার্লস এর রেশিও দেওয়া আছে 3:5, আর এখানে আছে 1:2। যদি দেখতে পাও একটু দেখে নাও। তাহলে এখানে কি আছে, বি স্কুলের টোটাল নাম্বার অফ পাস পার্সেন্টেজ 32, তাহলে 32 টোটাল নাম্বার অফ পাস পার্সেন্টেজ। তাহলে তার মধ্যে ছেলে কতজন, এখানে ছেলে আর মেয়ের রেশিও হচ্ছে 3:5, তাহলে ছেলের আনুপাতিক ভার হচ্ছে 3/8। তাহলে একে 3/8 দিয়ে গুণ করবে, এগুলোকে মুখে মুখে করতে পারবে, 4 3 12 হবে। তাহলে এদের 32 জনের মধ্যে 12 জন ছেলে, আর দ্বিতীয়তে রয়েছে 24 জন সি স্কুলে, এটা হচ্ছে বি স্কুলে, আর এটা হচ্ছে সি স্কুলে। সি স্কুলে টোটাল হচ্ছে 24 জন, 24 জনের মধ্যে 1:2 রেশিও, মানে ছেলের অনুপাত হচ্ছে 1/3, তাহলে তাদের মধ্যে পাস পার্সেন্টেজ হচ্ছে 1:1/3, মানে হবে 8 দিয়ে গুণ, তাহলে 8 জন। তাহলে ছেলে পাস করেছে 8 জন। এবার আমাকে কি চেয়েছে, পাশের অনুপাত বি আর সি স্কুলে, তাই বি স্কুলে হচ্ছে 12 জন, আর সি স্কুলে হচ্ছে 8 জন, 4 3 12, 4 2 8, মানে পাতের অনুপাত হচ্ছে 3:2। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 2x - 3y = -1 এবং x/x + y = 7/12, তাহলে 2xy এর মান কত? এটাকে তুমি নিজের যে জানো, যেভাবে করে এসছো সেই পথে যাওয়ার আগে কিছু কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে দেখতে হয়। ঠিক সবসময় যে হয়ে যাবে তা নয়, কিন্তু হয়ে যায় ম্যাক্সিমাম সময় এই পরীক্ষার অঙ্কগুলোতে। যেমন দেখো, এখানে আমি কি বলেছিলাম, যে যদি a/b = 2/3 থাকে, তাহলে ধরে নেবে যে a এর মান হচ্ছে 2 আর b এর মান হচ্ছে 3 বলেছিলাম, দেখবে তোমাদেরকে যারা করেছো আগের ক্লাস। তো এখানে দেখো x/x + y আছে না, তাহলে x সমান ধরে নাও না 7, x সমান যদি 7 হয় তাহলে এখানে 7 বসিয়ে দাও, তাহলে y সমান কত হবে, 12 - 7 মানে 5 হলো। এখান থেকে তুমি এই সমীকরণ থেকে পেলে। এইবার এটা কি করবে, এটা তুমি এই সমীকরণে বসে চেক করে নাও যে এটা মিলছে কিনা। দেখো x সমান যদি 7 হয় তাহলে 2 × x মানে 14 হবে, মাইনাস এখানে y যদি 5 হয় 3 5 15 হবে, তাহলে 14 - 15 = -1,
সেটাই তো রয়েছে। তাহলে দেখো হয়ে গেল না, মিটে গেল, আমাকে আর বেশি দূর কিছু করতেই হবে না। তাহলে আমি এখানে x এর মান 7 আর y এর মান 5, যেটা 2xy বসিয়ে দেবো। তাই 2 গুণিত 7 গুণিত 5 মানে 35 2 70 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, নিচের নমুনাগুলি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করে প্রদত্ত বিকল্পগুলি থেকে সেই সংখ্যাটি নির্বাচন করুন যেটি প্রশ্নচিহ্নের পরিবর্তে বসানো যায়। একটা বৃত্তকে 4টি অংশে ভাগ করা আছে 3টে ক্ষেত্রে, এবং তার প্রত্যেকটি অংশে একটি করে সংখ্যা আছে, এবং তৃতীয় ক্ষেত্রের একটি জিজ্ঞাসা চিহ্ন জায়গা রয়েছে। সেখানে কোন সংখ্যা বসবে সেটি আমাকে বলতে হবে। অপশনসে দিয়েছে 7, 9, 8 and 5। তোমরা কমেন্টে করতে থাকো কোনটা হবে এর সঠিক উত্তর। প্রথম ক্ষেত্রে কি রয়েছে, উপরে দুটিতে রয়েছে 10 and 0 আর নিচেতে রয়েছে 8 and 8। তো এদের মধ্যে যদি আমি রিলেট করার চেষ্টা করি একে অপরের সাথে, কোনাকুনি দেখো 10 আর 8 কে যদি গুণ করি তাহলে পাবে 80। এইটা লক্ষ্য করলে দেখতে পাবে সেই 80টাকেই প্রথম অঙ্কটাকে এখানে রেখেছে, দ্বিতীয় অঙ্কটাকে এখানে রেখেছে। এবার এইটা যে ঠিক সেটা তুমি দ্বিতীয় ক্ষেত্রে চেক করে নাও। 7 9 কত হবে 63। দেখো 6টাকে এখানে রেখেছে আর 3টাকে এখানে রেখেছে। তাহলে এখানে কি হচ্ছে 8 আর 6 48। তাই 4কে তো এখানে ভরে দিয়েছে কিন্তু 8কে তো রাখে নাই। তাহলে 8 চলে আসবে এখানে, এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় বসবে 8। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 8 বছরে প্রাপ্ত মোট সুদ যদি আসলে 40% হয় তাহলে একই সুদের হারে প্রাপ্ত মোট সুদ কত বছর পরে আসলের সমান হবে? দেখো এখানে সরল সুদের কথা গল্প বলেছে, তাই না? তাহলে 8 বছরে মোট সুদ হচ্ছে 40%। 8 বছরে, তাহলে 1 বছরে কত? 1 বছর হবে 40/8 সমান 5%। মানে সুদের হার হচ্ছে 5%। এবার সুদের হার যদি 5% হয় তাহলে সুদকে যদি আসলের সমান হয় তাহলে আসল সবসময় 100% হয়। তাহলে সেই আসলের সমান 100% হতে গেলে 5% হারে সময় কত লাগবে? 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে সময় লাগবে 20 বছর। সিম্পল অঙ্ক। অপশন বি তে রয়েছে সঠিক অ্যান্সার। পরবর্তী, নিচের নমুনাগুলি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করে প্রদত্ত বিকল্পগুলি থেকে সেই সংখ্যাটি নির্বাচন করুন যেটি প্রশ্ন চিহ্নের পরিবর্তে বসানো যায়। দুটি কলম দিয়েছে এবং সেখানে অনেকগুলি সংখ্যা বসানো আছে। প্রথম কলমে রয়েছে 9, 17, 25 জিজ্ঞাসা চিহ্ন 49 and 57, এবং দ্বিতীয়তে রয়েছে 8, 8, 16, 8, 8, 16। তো দ্বিতীয়টাতে তো প্যাটার্ন বুঝে গেছি, সেখানে কোনো গ্যাপ নেই, কিন্তু প্রথমটার সাথে নিশ্চয়ই তার কোনো সম্পর্ক আছে, যে হিসাবে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় একটি নির্দিষ্ট সংখ্যা বসবে, যেটি রয়েছে 49, 32, 41 এবং 33 এর মধ্যে একটি। তোমরা দেখো এবং এর মধ্যে কি রিলেট করছে বা কি সম্পর্ক স্থাপন হচ্ছে, এবং সেই অনুযায়ী এখানে কোন সংখ্যাটি বসবে, 49, 32, 41 নাকি 33। প্রথমে এটা কি রয়েছে 9, তারপরে রয়েছে 17, তারপর রয়েছে 25, তাহলে তারপরটাতে কি আসবে, যেখানে তারপরে রয়েছে 49 এবং তারপরে রয়েছে 57। একটা জিনিস দেখো, এখানে অনেক রকম বেসে করা যেতে পারে। 9 আর 17-র মধ্যে কতটা গ্যাপ? 8-এর গ্যাপ। 17 আর 25-এর মধ্যে কতটা গ্যাপ? 8-এর গ্যাপ। এরপর দেখো প্রথমেরটাতে গ্যাপ ছিল 8, প্রথমে 8 রয়েছে। দ্বিতীয়টাতেও হলো গ্যাপ 8, তাহলে দ্বিতীয়টাতেও 8 রয়েছে। তাহলে তৃতীয়টাতে গ্যাপ কত হওয়া উচিত? এখানে রয়েছে তৃতীয়টাতে 16, তাহলে 16 গ্যাপ হওয়া উচিত। তাই এখানে সংখ্যাটি বসবে 25 + 16 সমান 41। তারপরে দেখো 41-এর সাথে 49-এর কত গ্যাপ? 8, যেটা দেখো এখানে রয়েছে। 49-এর সাথে 57 কত গ্যাপ? 8, সেটাও দেখো এখানে রয়েছে। এবার এরপরে কি বসবে সেটা হবে 16 যোগ করে আবার। এটা একটা মেথড গেল, তুমি যেভাবে করতে পারো। আবার একটা বলে দিই, এখানে হয়েছে দেখো 8 গণিত 1 + 1 সমান 9। ওকে। দ্বিতীয়তে কি হয়েছে? 8 গণিত 2, না এইভাবে তুমি মেলাতে পারবে না, তৃতীয় অবধি আসবে তারপর চতুর্থতে মিলবে না। তাহলে এখানে কি হচ্ছে 16-র সাথে প্রত্যেকের সাথে কি হচ্ছে, এখানে 1 যোগ হলো, বা এই 8-এর সাথে 9 1 গুণের পর 1 হলো, এখানে 8-এর পর 2 গুণের পর, বা এখানে তুমি বলতে পারো 8 আর 9 যেটা বললাম 17, 17 আর 8-এ 25, 25 আর 16 41, 41 আর 8-এ 49, 49 আর 8-এ 57, তারপরে তো তার যাওয়ার দরকার নেই। তা সেই হিসাবে 41 ইজ দ্য কারেক্ট অ্যান্সার
অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। যদি এইভাবে যাও, যেটা সেকেন্ড বলছিলাম 8 × 1 + 1 9, তারপরে আবার যেটা পাচ্ছ 9 এর সাথে 8 যোগ করে, হ্যাঁ এইভাবেও করতে পারো। আর 9 এর সাথে 8 যোগ করে 17 পাচ্ছ, 17 এর সাথে 8 যোগ করে 25 পাচ্ছ। ওটাই তো বললাম অ্যাকচুয়ালি, অপশন সি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে সরল 240 ডিভাইডেড বাই 5/1 ডিভাইডেড বাই 4/1 ডিভাইডেড বাই 5/1 ডিভাইডেড বাই 3। এটা বড় সিঁড়ি ভাঙা অঙ্ক বা কি সব বলে এগুলো, যাই হোক অত শত জানি না। তো এখানে কি বলছে দেখো, এখানে প্রত্যেকটা চিহ্নকে দেখো, যেটা রয়েছে ভাগ, আর কোনো চিহ্ন কিন্তু এখানে নেই। আর একটা বক্তব্য, এই যে সংখ্যাগুলো রয়েছে এইগুলো প্রত্যেকটাতে রয়েছে 1। এরকম যদি থাকে তাহলে দেখো, এটা আমি প্রথমে কনসেপচুয়ালি করো। এখানে প্রথম লাইন থেকে কি আসবে, 1 ডিভাইডেড বাই 3 আছে, মানে এখানে আমি 1/3 লিখবো। সেটা কি হবে, 5 এর সাথে গুণ হয়ে যাবে 5 গুণিত 3/1 নিয়ে চলে আসবে 15/1, যেটা আবার 1 ভাজিত রয়েছে, যেখান থেকে আবার হয়ে যাবে 1/15, যেখান থেকে আবার হয়ে যাবে 4 গুণিত 15/1, এরকম আসবে, তাই না? আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যেতে গেলে এরকম। তো এটাকে আমি কি করতে পারি, এটাকে আমি মেথডিক্যালি বা সহজে যেভাবে করা যেতে পারে, যেটা হচ্ছে এই যে সংখ্যাগুলো রয়েছে পরপর, সেই সমস্ত সংখ্যাগুলোকে গুণ করে দিতে হবে। তাহলেই তোমার এই অংশের কাজ যেটা, সেটা সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যাবে। এখানে কি কি সংখ্যা রয়েছে, 5 গণিত 4 গণিত 5 গণিত 3, 5 4 20, 20 5 100, 100 3 300, তাহলে এখান থেকে পেয়ে গেলে 300, সেটাই চলে এলো, এই অংশের কাজ শেষ। এখানে রয়েছে 240 ডিভাইডেড বাই 300 হয়ে যাবে সরাসরি 240 ভাজিত 300, তাহলে 240, আর নিচে বসবে 300। তাহলে কি বসবে এখানে, 60 দিয়ে কেটে যাবে, দেখো 0 0 ফার্স্টে কাটতে পারো, তাহলে 6 দিয়ে কাটবে, 6 4 40, 24, 6 5 30, 4/5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি বিশেষ সাংকেতিক ভাষায় ভগবন্তকে লেখা হয় NDVABOGA, সেই সাংকেতিক ভাষায় প্র্যাকটিসকে কিভাবে লেখা হবে, কিভাবে হয়েছে এখানে VAGABOND, এটি কি লেখা হচ্ছে NDVABOGA। তো এটা দেখে বুঝতে পারছি যে দুটো করে লেটার কিন্তু সেম সেম আছে। দেখো এখানে যেটা সবার শেষে রয়েছে, এখানে সেটা সবার ফার্স্টে চলে এসেছে, তাহলে এখানেও যেটা সবার শেষে রয়েছে সেটা সবার ফার্স্টে চলে আসবে। তারপরে কি বসেছে VA কি ছিল, সেটা সবার ফার্স্টে ছিল, তাহলে তারপরে সবার ফার্স্টে কি রয়েছে PR, তাহলে বসবে PR। তারপরে কি বসেছে GA, যেটা দেখো এখানে দ্বিতীয়তে ছিল, দ্বিতীয় জোড়া, তাহলে এখানে সেটা সবার শেষে চলে এসছে, তাই না? তাহলে এখানে BO রয়েছে, অ্যাকচুয়ালি BO যেটা ছিল এখানে সেকেন্ড লাস্টে জোড়া, তাহলে এখানে সেকেন্ড লাস্ট জোড়া ছিল TI, তাহলে এখানে বসবে TI। তারপরে থাকছে AC, যেটা বসবে লাস্টে, তাহলে আমাদের আসবে CEPRTIAC, অপশন এ তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, একজন ব্যক্তি 84 কিলোমিটার দূরে তার গন্তব্যে পৌঁছায় 4 ঘন্টায়, বা 4 ঘন্টায় পৌঁছাতে চান। তার যাত্রার পথের প্রথমার্ধের গতিবেগ 28 কিলোমিটার প্রতি ঘন্টা হলে দ্বিতীয়ার্ধের গতিবেগ কত হওয়া উচিত? অপশন দিয়েছে 16.4 কিলোমিটার প্রতি ঘন্টা, 16 কিলোমিটার প্রতি ঘন্টা, 16.2 কিলোমিটার প্রতি ঘন্টা, নাকি 16.1 কিলোমিটার প্রতি ঘন্টা। কি রয়েছে অঙ্কটা, যে মোট তাকে যেতে হবে 84 কিলোমিটার পথ, সময় রয়েছে তার হাতে 4 ঘন্টা, কিন্তু তিনি তার প্রথম অর্ধেক পথ 28 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলে যান। অর্থাৎ আমাদের যেমন বছরের প্রথম দিকটাতে পড়াশোনাতে খুব জোর দিয়ে দিই, তাই না, নিয়ে শেষের দিকে ধুকতে এগোয়, ঠিক সেরকমই এখানে তিনিও তাই করেছেন। প্রথম অর্ধে কি চলে গেছেন 28 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, তাহলে তার হাতে আর সময় কত থাকছে এবং যে সময় তাকে কতটা রাস্তা যেতে হচ্ছে সেটা আমি করব। তাহলে এখানে কি হচ্ছে, তার দেখো প্রথম অর্ধেক পথ এখানে তো মোট পথ হচ্ছে 84 কিলোমিটার, তাহলে অর্ধেক পথ হচ্ছে 42 কিলোমিটার। তাহলে সেই প্রথম অর্ধেক 42 কিলোমিটার পথ তিনি 28 কিলোমিটার প্রতি ঘন্টাতে গেছেন। তাহলে সময় কত লেগেছিল প্রথম অর্ধেক যেতে, প্রথম অর্ধেক যেতে সময় লেগেছিল 42/28, এখান থেকে আমি পাবো এটা 1.5 আওয়ার্স, 1.5 ঘন্টা। তাহলে তার হাতে মোট সময় কত, মোট সময় হচ্ছে 4 ঘন্টা, তাই না? তাহলে এখনো তার হাতে সময় কত আছে, 4 - 1.5 মানে হচ্ছে 2.5 ঘন্টা। মানে তার যে বাকি 42 কিলোমিটার পথ, মানে বাকি অর্ধেক পথ, সেটা তাকে 2.5 ঘন্টার মধ্যে গেলেই হলো।
তাহলে তাহলে তাকে কত গতিতে যেতে হবে? 42 কিলোমিটারকে তুমি 2.5 দিয়ে ভাগ করে দাও, ঠিক কি? তো তাহলে 2.5 দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে এখানে কি পাচ্ছি আমি? তুমি যদি এটাকে আর একটু দশমিক সরিয়ে নাও বা এসব করতে পারো, তাহলে এখানে 420/25 আসবে। 420/25 চলে এলে 16 হচ্ছে 25 16 400, 16 পূর্ণ 20/25, এখানে 5 দিয়ে 5 4 5 5, তাহলে হবে 16 পূর্ণ 4/5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ, যেটা রয়েছে অপশন এ তে সঠিক অ্যান্সার। 16 পূর্ণ 4/5 কিলোমিটার প্রতি ঘন্টা। নেক্সট রয়েছে নিচের চিত্রে কতগুলি সামান্তরিক আছে। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, যার মাঝখানে মাঝখানে আবার ভাগ করে দিয়েছে, এর মধ্যে কতগুলি চিত্র সামান্তরিক সেটা আমাকে বলতে বলেছে। অপশনস দিয়ে দিয়েছে 16, 20, 14 এবং 18। জলদি তোমরা কমেন্ট করো অ্যান্সার। ঠিক, প্রথমে দেখো আমাদের যখন একটা সামান্তরিক চিত্র থাকে, তাকে যখন আমি একটা লাইন দিয়ে ভাগ করি, তখন সেখানে সামান্তরিক হয়ে যায় 3টে। এখানে দেখো আবার যখন এখানে আবার একটা ভাগ করব, তখন হয়ে যাবে 1 2 3 4 5 6টা, মানে এখানে 1 2 3 যদি বসাই, তাহলে এটাকে যোগ করে দিতে হয়। 1 2 3 মানে যোগ করে দিলে 1 আর 2 3, 3 আর 3 6টা হয়ে যাবে। তাহলে এখানে সেরকম ভাবে 1 2 3, এখানে আছে টোটাল, দেখি এইভাবে আসে কিনা, এটা আমি দেখিনি। 1 + 2 + 3 4 + 5 + 6, তাহলে 2 3 + 4 + 5 + 6, তাহলে কত আসে? 2 আর 3 6, 4 10, 10 আর 11 21, না এভাবে আসবে না অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইটার মধ্যে থেকে দেখো 6টি, আবার এখানে এইটার মধ্যে থেকেও দেখো 6টি এলো, তাই না? এবার দেখো এই একটা 7, এই একটা 8, এই একটা 9, এই একটা 10, এই একটা 11, তাই না? তাহলে এখানে আরো বাড়ছে। তো এখানে তো 6টা 6টা 12টা হয়ে গেছে। তো 12টার পর 13 14 15 16 17, আর বড় একটা তৈরি করছে 18। তাহলে টোটাল নাম্বার অফ সামান্তরিক হবে এখানে 18টি। অপশন ডি তে থাকছে সঠিক উত্তর। যদিও এই যে ফিগার গুলো দিয়েছে, এই ফিগার গুলো খুব পপুলার বা জনপ্রিয় ফিগার বা নোন ফিগার বলতে পারো, তোমাদের কাছে ইজি ফিগার, সহজ ফিগার। তো সেই ক্ষেত্রে এর নাম্বার অফ কাউন্টিং যেগুলো থাকে, সেগুলো আমাদের মনে রাখা উচিত বা মনে থাকাই উচিত, এবং এটা 18টি হবে অ্যান্সার। সেটা সকলে অনেকেই জানো যারা এর আগে এটিকে দেখেছো বা করেছো। তো অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের আজকে প্র্যাকটিস সেট ক্লাস 19 সামনে কেপি কনস্টেবলের জন্য। এটাকে অল্টারনেটিভ ডেতে নেওয়ার চেষ্টা করছি ক্লাসটি, যদি হয়তো। তো এবার এটাও তোমাদের হবে কি হবে না তোমরা জানো, তোমাদের উপরে নির্ভর কতদিন এটা কন্টিনিউ করতে পারবো। তোমাদের কিছু জন রয়েছে যারা দেখছো রেগুলার, সেই জন্য তাদের কথা ভেবেই এগুলোকে করা বা টানা, নয়তো মাঝখানে বেশ কিছুদিন অফ ছিল, গত 2-3 দিন হয়তো। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো। তোমাদের লাইক আর শেয়ার কমেন্ট এটা করলে তবেই তো বুঝতে পারবো যে তোমরা কতখানি চাইছো বা চাইছো না। তোমরা দেখো ভিডিও যে কজনই বা, কিন্তু তার কমেন্ট বা শেয়ার বা লাইক তো দেখতে পাই না। সেজন্য আমরা বুঝতে পারি না যে তোমাদের কাছে এটা কতটা জরুরি বা কতটা প্রয়োজন। ক্লিয়ার? তো যারা যারা রয়েছে চ্যানেলটিতে নতুন, তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখবে, তাহলে ভিডিওর নোটিফিকেশন তোমরা সকলের আগে পেয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, কমেন্ট করে জানাও। ভালো না লাগলে ডিসলাইকের অপশন আছে তোমাদের, সেটাও করতে পারো, কিন্তু কিছু একটা তো করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।